দিল্লি ইসলামাবাদের আত্মঘাতী বোমা হামলার পর আবার উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। পাল্টাপাল্টি অভিযোগে বড় সংঘাতের মুখে দাঁড়িয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশ। আমেরিকানদের ভেলকি দেখিয়ে $10 বিলিয়ন হাতিয়ে নিয়েছে মিয়ানমার থাইল্যান্ডের সাইবার নেটওয়ার্ক। কঠিন নিষেধাজ্ঞার কবলে দুই দেশের 8 ব্যক্তি ও প্রতিষ্ঠান। এবার ইরানের মিসাইল ড্রোন নেটওয়ার্কের সাথে জড়িত থাকায় ভারত সহ 8 দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা। আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন তেহরান কূটনৈতিক সম্পর্কে। ভয়ানক গতিতে অত্যাধুনিক সমরাস্ত্র ভান্ডার বৃদ্ধি করছে চীন। অজানা আতঙ্কে তাইওয়ান। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বেইজিং নিয়ে উঠে আসছে অবিশ্বাস্য সব তথ্য। অবসান ঘটল মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের। এদিকে 233 বছরের ইতিহাসে মার্কিন মুদ্রার তালিকা থেকে বিদায় নিচ্ছে 1 সেন্টের কয়েন। দক্ষিণ এশিয়ায় আবারও সহিংসতার ছায়া। একদিনের ব্যবধানে দুই প্রতিবেশী দেশের রাজধানীতে ভয়াবহ বোমা হামলার ঘটনায় পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও অস্থিরতা। সোমবার ভারতের নয়াদিল্লিতে জনাকীর্ণ এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণ, আর মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে বিচারিক কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়। যদিও এই দুই হামলার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র এখনো মেলেনি, তবুও ঘটনাগুলো উভয় দেশের নিরাপত্তা ব্যবস্থা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে এটি ছিল গত প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। অন্যদিকে দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে রাজধানীর বাইরে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। পুলিশ এখন এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা তদন্ত করছে। এর পরপরই দুই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে দোষারোপের পালা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কোনো প্রমাণ ছাড়াই ইসলামাবাদের হামলার জন্য ভারতীয় সন্ত্রাসী প্রক্সিকে দায়ী করে বলেছেন, আফগান মাটিকে ব্যবহার করে ভারতীয় সহায়তায় হামলাটি চালানো হয়েছে। নয়াদিল্লি অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিস্ফোরণকে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন, যদিও কোনো দেশকে সরাসরি অভিযুক্ত করেননি। এদিকে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের নিরাপত্তা সমস্যা দীর্ঘদিন ধরে আফগান সীমান্ত সংলগ্ন জঙ্গি আশ্রয়স্থল ঘিরে চলছে। বর্তমান আফগান সরকার ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের জঙ্গি হামলা বেড়েছে, যা দুই দেশের সীমান্ত উত্তেজনাকে আরো ঘনীভূত করেছে। এই পরিপ্রেক্ষিতেই ইসলামাবাদে হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একে যুদ্ধে অবস্থান বলে মন্তব্য করে আফগানিস্তানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যদিও আন্তর্জাতিক মহল এখনো কোনো সরাসরি পদক্ষেপ নেয়নি, তবে বিশ্লেষকদের সতর্কবার্তা স্পষ্ট যে এই হামলাগুলো দক্ষিণ এশিয়াকে নতুন করে সংঘাতের মুখে ঠেলে দিতে পারে। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেনম্যানের মতে, পাকিস্তান যদি জঙ্গিদের পেছনে ভারতের ভূমিকা খুঁজে, তবে পরিস্থিতি সহজেই ভারত, পাকিস্তান ও আফগানিস্তান এই 3 দেশের মধ্যে নতুন উত্তেজনার সূত্রপাত ঘটাতে পারে। এই ঘটনাগুলোর কারণে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। কয়েক সপ্তাহ ধরে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ আফগান সীমান্ত ক্রসিংগুলোতেও চোখে পড়ে হাজার হাজার পাকিস্তানি নাগরিক এবং ট্রাক চালক আটকে পড়ার দৃশ্য। বুধবার চামান ক্রসিং-এর পাকিস্তানি অংশে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, সিল করা গেটের কাছে অসংখ্য পুরুষ, মহিলা এবং শিশুরা ভিড় করছে, আর শত শত ট্রাক এবং বাস কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। আর ভারতের অংশে সামরিক বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ রাস্তায় টহল দিচ্ছে, তল্লাশি অভিযান চালাচ্ছে, যানবাহন ও মোটরসাইকেল থামিয়ে দিচ্ছে। জাতীয় মহাসড়কগুলোতে তল্লাশি আরও জোরালো করা হয়েছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মিয়ানমার ও থাইল্যান্ড সীমান্ত অঞ্চলটি এখন অপরাধ চক্র, মিলিশিয়া বাহিনী ও মানব পাচারকারীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের ফলে দেশটিতে বিশাল অংশ সরকারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আর সেই সুযোগেই সাইবার প্রতারণা ও অবৈধ ব্যবসা বিস্তার ঘটেছে। এই অপরাধ চক্রগুলো শুধু স্থানীয় জনগণকেই নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকান নাগরিকদেরকে লক্ষ্য করে প্রতারণা চালাচ্ছে।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বুধবার মিয়ানমার থাইল্যান্ড ভিত্তিক ৫ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই গোষ্ঠীগুলো অনলাইনে বিনিয়োগ প্রতারণা, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের সঙ্গে জড়িত। বিশেষ করে মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠী ডেমোক্রেটিক কারেন্ট বেনেভোলেন্ট আর্মি DKBA ও তার ৪ নেতা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রতারণামূলক সাইবার কার্যক্রম পরিচালনা করে আমেরিকানদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। ওয়াশিংটনের মতে, দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা এসব অপরাধ চক্র ২০২৪ সালে অনলাইনে প্রতারণার মাধ্যমে আমেরিকানদের কাছ থেকে অন্তত $10 বিলিয়ন হাতিয়ে নিয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৬% বেশি। একই সঙ্গে তারা শত শত মানুষকে পাচার করে প্রতারণার কাজে বাধ্য করেছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের উপ অর্থমন্ত্রী জন হার্লি বলেন, মিয়ানমার থেকে পরিচালিত এই অপরাধ চক্রগুলো আমেরিকানদের কাছ থেকে $1 বিলিয়ন চুরি করেছে এবং মানব পাচারের মাধ্যমে সেখানে চলমান গৃহযুদ্ধকে আরও তীব্র করেছে। তবে প্রশাসন সাইবার অপরাধীদের বিরুদ্ধে সব ধরনের আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ অব্যাহত রাখবে বলে আশ্বাস ব্যক্ত করেন তিনি। এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের নতুন উদ্যোগ স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্সকে আরও শক্তিশালী করেছে, যা বার্মা, কম্বোডিয়া ও লাওসে ছড়িয়ে থাকা প্রতারণার নেটওয়ার্কগুলোকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে। মূলত এই পদক্ষেপ শুধু অপরাধ দমন নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার দিকেও একটি স্পষ্ট বার্তা বহন করছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে কিছুটা কূটনৈতিক আলাপ আলোচনার ইঙ্গিত মিললেও নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় সেই সম্পর্ক আবারও টানটান হয়ে উঠেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে সহায়তা দেওয়ায় একাধিক নেটওয়ার্কের সঙ্গে জড়িত ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মতে, এই নেটওয়ার্কগুলো বিভিন্ন দেশ থেকে প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে ইরানের অস্ত্র উৎপাদনে সহায়তা দিচ্ছিল। এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো শুধু ইরানকেই নয়, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনেও অবস্থিত বলে জানানো হয়েছে। তবে ইরান ওয়াশিংটনের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো আগ্রাসী উদ্দেশ্যে নয়, বরং তাদের পারমাণবিক কর্মসূচিও শান্তিপূর্ণ প্রকৃতির। সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ ইরানকে আবারও চাপে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে, নতুন নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তুলবে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। যুদ্ধ থেকে বেশ দূরে থাকতেই পছন্দ চীনের। প্রযুক্তিতে তাদের উত্থান যেন চোখ ধাঁধানো। তবে চীন বড় তাক লাগিয়ে দিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রযুক্তির মিশেলে অস্ত্র যে কতটা অত্যাধুনিক ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা দেখা গেছে ওই প্রদর্শনীতে। একটি অস্ত্রের নামই তো দেওয়া হয়েছে গুয়াম কিলার। সমর খাতে অত্যাধুনিক প্রযুক্তিও যোগ করছে চীন। এমন সব প্রযুক্তির ছোঁয়ায় তৈরি চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 গত জুনে সুসীমা প্রণালী দিয়ে উড়ে যায়। আশপাশে থাকা যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী রাডার থাকলেও সেগুলো J-20 যুদ্ধবিমানের উপস্থিতি টের পায়নি। আর সবচেয়ে আধুনিক ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান চীন তৈরি করেছে। তা শেষ পর্যন্ত টিকে গেলে কৌশলগতভাবে বহু এগিয়ে যাবে এশিয়ার দেশটি। চীন সাধারণত প্রতি ১০ বছর পর বিজয় কুচকাওয়াজের আয়োজন করে থাকে। চলতি বছরের সেপ্টেম্বরের আগে ২০১৫ সালে এমন বিরাট কুচকাওয়াজ হয়েছিল। সে বছর নিজেদের পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করেছিল দেশটি। পরে ২০১৯ সালে আরেক প্রদর্শনীতে প্রথমবারের মতো নিজেদের ড্রোন সক্ষমতার জানান দেয় চীন। আর এবারের প্রদর্শনীতে কি দেখায়নি চীন?
এবার বিজয় কুচকাওয়াজে বড় আকর্ষণগুলোর মধ্যে ছিল ডংফেং 6-1 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো একসঙ্গে একাধিক ধরনের বোমা বহন করতে পারে। কুচকাওয়াজে থাকা ডংফেং 5C আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চীনের পূর্ব উপকূল থেকে উৎক্ষেপণ হলে তা 11,000 কিলোমিটার পেরিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। সেপ্টেম্বরের কুচকাওয়াজে দেখানো হয়েছে হাইপারসনিক বা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম YJ-17 ও YJ-19 ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংস করতে পারে। বিশ্লেষকদের মতে নৌশক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে রয়েছে চীন। তবে মার্কিন নৌবাহিনী শক্তিশালী হলেও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে মনে করেন অনেক পশ্চিমা বিশ্লেষক। এই দুর্বলতাটাকে কাজে লাগাতে হাইপারসনিকের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে মন দিয়েছে চীন। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা নিয়ে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া। গত 15 বছর ধরে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। 2025 সালেও ব্যতিক্রম নয়। তবে যে কোনো সময় রাশিয়াকে ছাড়িয়ে যেতে পারে চীন। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।